আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে আছো। আজকে আমি ব্যষ্টিক অর্থনীতির উৎপাদন অধ্যায়ের নবম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি বিগত লেকচারগুলো তোমরা বইয়ের সাহায্য নিয়ে শেষ করেছো। যাই হোক, আমরা যেহেতু একটা ক্রান্তিকাল অতিক্রম করতেছি, অবশ্যই আমরা বাংলাদেশ সরকার এবং ডাব্লিউএইচওর নির্দেশনা মেনে চলব, নিজে সুস্থ থাকব এবং আমাদের যে পরিবারকে সুস্থ রাখবো এবং দেশের মানুষকে নিরাপদে থাকতে সহায়তা করব। যাই হোক, আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটি ব্যাখ্যা করতে পারবে। লক্ষ্য করো, গত ক্লাসে আমরা মাত্রাগত উৎপাদন বিধিটি নিয়ে আলোচনা করেছিলাম। যাই হোক, আজকে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটি ব্যাখ্যা করব। এক্ষেত্রে আমরা প্রথমে আসি কিছু কথা। গত ক্লাসে ওই কথাটা বলেছিলাম, সময়ের ভিত্তিতে উৎপাদন বিধিটিকে দুই ধরনের বা দুই ভাগে কি করা হয়েছে, বিভক্ত করা হয়েছে। আর এটা কি কি? এক নম্বর হচ্ছে পরিবর্তনীয় উপাদান উৎপাদন বিধি, আর একটা হলো মাত্রাগত উৎপাদন বিধি। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে মাত্রাগত উৎপাদন বিধিটি হচ্ছে দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, যে সময়ের মধ্যে উৎপাদনকারী সবগুলো উপাদানকে একটা আনুপাতিক হারে কি করতে পারে, পরিবর্তন করতে পারে। আর পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটি এটি হচ্ছে স্বল্পকালের সাথে সম্পর্কিত। এই সময়ের মধ্যে উৎপাদনকারী সবগুলো উপাদানের পরিবর্তন করতে পারে না। আর এই কারণেই যখন অন্যান্য উপাদানগুলো স্থির রেখে এক বা দুটি উপাদানের পরিবর্তন করেন তখন কি হয়, উপাদানগুলোর একটা আনুপাতিক পরিবর্তন আসে, সাথে সাথে উৎপাদনের মধ্যেও কি দেখা যায়, পরিবর্তন পরিলক্ষিত হয়। আর এটাই কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো, আমরা এখানে কিছু বলছি। স্বল্পকালে উৎপাদনকারীর পক্ষে সকল উপকরণের পরিবর্তন করা কি হয় না, সম্ভব হয় না। এ সময় কিছু উপাদান স্থির থাকে এবং কিছু উপাদান পরিবর্তনশীল হয়। আর যে দীর্ঘকালের কথা যখন আমরা বলছিলাম, তখন বলছিলাম সবগুলো উপাদানই হচ্ছে পরিবর্তনশীল। যাই হোক, অর্থাৎ স্বল্পকালে অন্যান্য উপাদান স্থির রেখে একটি উপাদানের পরিবর্তনের ফলে উপাদানের যে হারে পরিবর্তন হয়, উৎপাদনের যে হারে পরিবর্তন হয় তাকেই পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি বলা হয়। ঠিক আছে, এখন আমরা এই বিধিটিকে আলোচনায় যাচ্ছি। দেখো, স্বল্পকালে স্থির উপকরণের সাথে পরিবর্তনীয় উপকরণের নিয়োগ পরিবর্তন করা হলে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায় বা স্তর বা প্রবাহের কি হয়, সৃষ্টি হয়। তিনটি পর্যায়ের অথবা তিনটি স্তর অথবা তিনটি প্রবাহ, এক এক বইতে এক একটা দিয়ে লেখছে, এই কারণে আমি অবলিক দিয়ে নামগুলো লিখে দিলাম। এখন লক্ষ্য করো, যেমন প্রথম স্তর বা প্রথম পর্যায়, দ্বিতীয় স্তর বা দ্বিতীয় পর্যায়, তৃতীয় স্তর বা তৃতীয় পর্যায়। এই তিনটি পর্যায় উৎপাদন ক্ষেত্রে, মানে আমরা যখন এই স্বল্পকালে কি দেখি, যে উপাদানের পরিবর্তনের ফলে উৎপাদনকারী যে উৎপাদন ক্ষেত্রে তিনটি পর্যায়ের কি হয়, সৃষ্টি হয়। এখন লক্ষ্য করো, এই বিধিটি আলোচনার ক্ষেত্রে কিছু অনুমিত শর্তের প্রয়োজন হয়, অর্থাৎ এই শর্তগুলো মেনে চললেই এই বিধিটি কি হবে, কার্যকর হবে। এক নম্বর বলছি, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বিবেচ্য। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকে আমরা কি দেখছিলাম, কিছু উপাদান স্থির থাকে, কিছু উপাদান পরিবর্তনশীল হয়। এই কারণে এক্ষেত্রে বলা হয়েছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বিবেচ্য। শ্রমের একক সমূহ সমজাতীয়, অর্থাৎ এক্ষেত্রে উপাদানগুলোর যদি এককের মধ্যে পরিবর্তন থাকে বা দক্ষতার ক্ষেত্রে পরিবর্তন থাকে, তাহলে কিন্তু এই বিধিটি কি কার্যকর হবে না। শ্রম ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য। ঠিক আছে, 4 নম্বরে বলছি উৎপাদন কৌশল স্থির, অর্থাৎ উৎপাদন কলা কৌশলের পরিবর্তন করা এখানে যাবে না। ঠিক আছে, এই ছিল আমাদের অনুমিত শর্তগুলো। এখন এই কথাটাকে আমরা সূচির সাহায্যে ব্যাখ্যা করব। লক্ষ্য করো, তিনটি পর্যায়ের কথা বলছি আমরা তোমাদেরকে। এখন এই কথাগুলো আমরা তুলে ধরতেছি। দেখো, প্রথমে পরিবর্তনীয় উপাদান শ্রম। আমরা এখানে অন্যান্য উপাদানগুলোকে স্থির রেখে পরিবর্তনীয় উপাদান হিসেবে শ্রমকে এখানে বিবেচনা করলাম। আর এক্ষেত্রে মোট উৎপাদন
গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন, এই তিনটা উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন দেখা যায় আমরা এখানে সেটি উপস্থাপন করব। লক্ষ্য করো, প্রথম একক শ্রম নিয়োগের ক্ষেত্রে আমরা ধরে নিলাম মোট উৎপাদন হচ্ছে কত কেজি? 6 কেজি। আর এই অবস্থায় প্রথম এক এককের বেলায় মোট উৎপাদন যত, গড় উৎপাদনও তত, প্রান্তিক উৎপাদনও তত। ঠিক আছে, এখন লক্ষ্য করো, দ্বিতীয় একক শ্রম নিয়োগ করলে অর্থাৎ আমার টোটাল শ্রমিক দাঁড়াচ্ছে এখন 2 একক, এক্ষেত্রে আমার মোট উৎপাদন বেড়ে দাঁড়াচ্ছে কত? 16 একক। তাহলে লক্ষ্য করো, 2 দিয়ে যদি আমি 16কে ভাগ করি তাহলে গড় উৎপাদন পাবো, তাহলে ভাগ করলে কত হয়? 8 কেজি। তাহলে এখন দেখো 16কে ভাগ করাতে গড় উৎপাদনটা পেলাম 8 কেজি। আর এই দুইটার পার্থক্য কত? 10 একক বা 10 কেজি। এটা হচ্ছে আমার প্রান্তিক উৎপাদন। অর্থাৎ যে এই যে 2 একক থেকে মানে প্রথম এককটা যদি বাদ দিই তাহলে আমি দেখি বর্ধিত শ্রমিকটা নিয়োগ থেকে আমার মোট উৎপাদনের পরিবর্তন হচ্ছে কত? 10 একক। এটা হচ্ছে যে পরবর্তী শ্রমিকের উৎপাদনের পরিমাণ। তৃতীয় একক শ্রম নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন বেড়ে দাঁড়াচ্ছে কত? 30 কেজি। এক্ষেত্রে দেখো 3 দিয়ে যদি 10কে ভাগ করি তাহলে গড় উৎপাদন কত? 10 কেজি। আর প্রান্তিক উৎপাদন হচ্ছে এই দুইটার পার্থক্য কত কেজি? 14 কেজি। এখন আমি আরও একটু দেখাবো চতুর্থ একক শ্রম নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন বেড়ে দাঁড়াচ্ছে 40 একক। গড় উৎপাদন হচ্ছে 10 একক 4 দিয়ে ভাগ করার কারণে। আর এই দুইটার পার্থক্য দেখো, প্রান্তিক উৎপাদন হচ্ছে 10 কেজি। লক্ষ্য করো, এক্ষেত্রে গড় উৎপাদনের অবস্থা হচ্ছে সর্বোচ্চ। আর যখনই গড় উৎপাদন সর্বোচ্চ হচ্ছে তখন গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হচ্ছে। আর এই গড় উৎপাদন সর্বোচ্চ হওয়ার পূর্ববর্তী অবস্থাটাকে, এই যে এই অবস্থাটাকে বলা হচ্ছে উৎপাদনের প্রথম পর্যায়। এই যে এই অবস্থাটাকে আমরা বলছি উৎপাদনের প্রথম পর্যায়। তাহলে আমি ব্যাখ্যাটা আবার বলছি এতটুকু। তৃতীয় একক পর্যন্ত তৃতীয় একক পর্যন্ত শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এ অবস্থায় গড় উৎপাদনও বাড়ে, প্রান্তিক উৎপাদনও বাড়ে। তবে গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে বাড়ে। চতুর্থ একক শ্রম নিয়োগ করা হলে গড় উৎপাদন হয় সর্বোচ্চ। এ অবস্থায় প্রান্তিক উৎপাদন আর গড় উৎপাদন হয় পরস্পর সমান। আর গড় উৎপাদন সর্বোচ্চ হওয়ার পূর্ববর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের প্রথম পর্যায়। এবার লক্ষ্য করো, পঞ্চম একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন হয় 45 একক বা 45 কেজি। এ অবস্থা গড় উৎপাদন হয় 9 কেজি, প্রান্তিক উৎপাদনও 5 কেজি। ঠিক আছে, এই দুইটার পার্থক্যটা। তারপর ষষ্ঠ একক শ্রম নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে কত? 48 কেজি। আর গড় উৎপাদন হচ্ছে 8 কেজি, 6 দিয়ে ভাগ করছি দেখো। আর এই দুইটার পার্থক্য হচ্ছে 3 কেজি, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে দেখা যায় পঞ্চম ও ষষ্ঠ একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রম হ্রাসমান হারে বাড়তেছে। কিন্তু কি হারে বাড়তেছে? ক্রম হ্রাসমান হারে বাড়ে। এই অবস্থায় দেখো গড় উৎপাদনও কমে, প্রান্তিক উৎপাদনও কমে। তবে গড় উৎপাদনের চেয়ে প্রান্তিক উৎপাদন বেশি হারে কমে। সপ্তম একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন হয় সর্বোচ্চ, অর্থাৎ মোট উৎপাদন 48-এর উপরে আর ওঠে না। এ অবস্থায় দেখো গড় উৎপাদন হচ্ছে 6.86 কেজি আর প্রান্তিক উৎপাদন হচ্ছে কত? 0। আর এই মোট উৎপাদন যখন মানে সর্বোচ্চ হয় তখন কি হয়? প্রান্তিক উৎপাদন কি হয়? 0 হয়। আর এই মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার এই পর্যন্ত কিন্তু এই অবস্থাটাকে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়। দেখো, এই গড় উৎপাদন সর্বোচ্চ হওয়া থেকে শুরু করে মোট উৎপাদন সর্বোচ্চ হওয়া পর্যন্ত এই অবস্থাটাকে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়। এখন আমরা দেখছি অষ্টম একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন কমে আর প্রান্তিক উৎপাদন, দেখো গড় উৎপাদনও কমে যাচ্ছে আর প্রান্তিক উৎপাদন হচ্ছে ঋণাত্মক। তার মানে এই কথাটা আমরা বলতে পারি, দেখো মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পর যদি শ্রমের নিয়োগ বাড়ানো হয় তখন প্রান্তিক উৎপাদন কি হয়? ঋণাত্মক হয় এবং মোট উৎপাদন কি হয়? কমে যায়। আর এই মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরবর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের তৃতীয় পর্যায়। তাহলে লক্ষ্য করো, আমরা কিন্তু অষ্টম একক পর্যন্ত শ্রমের নিয়োগ দেখালাম, কিন্তু 3টা ভাগে দেখালাম।
এই জায়গাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমাদের সূচির ব্যাখ্যা যেমন তোমার হবে, চিত্রের ব্যাখ্যা সেমভাবে দিতে পারবে। তাহলে আমি আবারও একটু এক নজরে বলে দিচ্ছি। তৃতীয় একক পর্যন্ত শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এ অবস্থায় গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয় বাড়ে। চতুর্থ একক শ্রম নিয়োগ করা হলে গড় উৎপাদন হয় সর্বোচ্চ এবং প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন হয় পরস্পর সমান। আর গড় উৎপাদন সর্বোচ্চ হওয়ার পূর্ববর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের প্রথম পর্যায়। পঞ্চম ও ষষ্ঠ একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়ে। এ অবস্থায় গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন উভয় কমে। সপ্তম একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন হয় সর্বোচ্চ, এ অবস্থায় প্রান্তিক উৎপাদন হয় শূন্য। এই মোট উৎপাদন সর্বোচ্চ হওয়া পর্যন্ত, মানে মোট উৎপাদন সর্বোচ্চ হওয়া থেকে শুরু করে পূর্ববর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়। আর অষ্টম একক শ্রম নিয়োগ করা হলে মোট উৎপাদন কমে এবং প্রান্তিক উৎপাদন হয় ঋণাত্মক। আর মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরবর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের তৃতীয় পর্যায়। এখন এই ব্যাখ্যাটা আমরা চিত্রের সাহায্যে দেব। লক্ষ্য করো, চিত্রে ওয়াক্স অক্ষে হচ্ছে শ্রম ও ওয়াই অক্ষ হল মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন নির্দেশিত। আর এই যে রেখাটা, এটা হচ্ছে টিপিএল অর্থাৎ টোটাল প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ মোট উৎপাদন রেখা। এটা হলো গড় উৎপাদন রেখা আর এটা হলো প্রান্তিক উৎপাদন রেখা। এক্ষেত্রে লক্ষ্য করো, আমরা দেখাচ্ছি OL1 পরিমাণ শ্রম নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হচ্ছে আমাদের BL1। এক্ষেত্রে খেয়াল করে দেখো, এই যে OL1 পরিমাণ শ্রম নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে বি বিন্দুর পূর্বে মোট উৎপাদনটা বাড়ছে ক্রমবর্ধমান হারে। এই যে এই রেখাটার কার্ভটা দেখো, ক্রমবর্ধমান হারে, তারপরে বাড়ছে ক্রম হ্রাসমান হারে। এজন্য বি বিন্দুটাকে বলা হয় উৎপাদনের অনমনীয় বিন্দু, এটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। আর এই বি বিন্দুর পূর্বে বলছি ক্রমবর্ধমান হারে, পরে বাড়ে ক্রমহ্রাসমান হারে। আর এই সাথে সম্পর্ক রেখে এক্ষেত্রে প্রান্তিক উৎপাদনটা কিন্তু সর্বোচ্চ হয়। তারপরে দেখো এক্ষেত্রে আমরা ও বিন্দু থেকে এই মোট উৎপাদন রেখার মধ্যে একটি স্পর্শক টানলাম। স্পর্শকটি মোট উৎপাদন রেখাকে যে বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ কোন বিন্দুতে স্পর্শ করছে, সি বিন্দুতে। আর এই পর্যায়ে যে গড় উৎপাদন কি হবে, সর্বোচ্চ হবে এই পর্যায়ে। আর আমরা জানি গড় উৎপাদন যেখানে সর্বোচ্চ হয় এখানে গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হয়। এই বিন্দুটাকে আমরা দেখালাম টি বিন্দু দ্বারা। আমরা একটু আগে দেখাইছিলাম তোমাদেরকে যে গড় উৎপাদন সর্বোচ্চ হওয়ার পূর্ববর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের প্রথম পর্যায়, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই অবস্থাটাকে বলা হবে উৎপাদনের প্রথম পর্যায়। আমরা যদি দেখি এই অবস্থাটাকে বলা হয় উৎপাদনের প্রথম পর্যায়। তারপর দেখো এখন এই টিপিএল রেখার মধ্যে ভূমি অক্ষের সমান্তরাল করে একটি স্পর্শক টানলাম। স্পর্শকটি দেখো এই বিন্দুতে স্পর্শ করে। এক্ষেত্রে দেখা যায় L3 পরিমাণ শ্রম নিয়োগের ক্ষেত্রে মোট উৎপাদন হয় সর্বোচ্চ কতটুকু, L3 পরিমাণ। আর আমরা কিন্তু জেনে আসছি মোট উৎপাদন যেখানে সর্বোচ্চ হয় এই অবস্থায় প্রান্তিক উৎপাদন কি হয়, শূন্য হয়। আর মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পূর্ববর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের দ্বিতীয় পর্যায়, যে মোট উৎপাদন সর্বোচ্চ হওয়া থেকে শুরু করে তার পূর্ববর্তী, অর্থাৎ এই গ্যাপটাকে আমরা বলছি উৎপাদনের দ্বিতীয় পর্যায়। তারপর লক্ষ্য করো L3 এর পর শ্রমের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন কমে। দেখো মোট উৎপাদন রেখাটি আস্তে আস্তে ডাউনওয়ার্ড হয়ে গেছে, ডাউনওয়ার্ড ডান দিকে নিম্নগামী হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে মোট উৎপাদন কি হয়, কমে যায়। আর প্রান্তিক উৎপাদন কি হবে, ঋণাত্মক হবে। লক্ষ্য করো, আমরা যদি দেখাই যে একটু আগে যে কথাগুলো বলছি ওই কথাগুলো দিয়ে দেখালাম। তারপরে আসছি যে L3 এর পর শ্রমের নিয়োগ বাড়ানো হলে মোট উৎপাদন কমে, আর এই অবস্থায় প্রান্তিক উৎপাদন কি হয়, ঋণাত্মক হয়। আর এই মোট উৎপাদন সর্বোচ্চ হওয়ার পরবর্তী অবস্থাটাকে বলা হয় উৎপাদনের তৃতীয় পর্যায়। এই কথাটা এখানে দেখানো হয়েছে। তাহলে আমাদের চিত্রের ব্যাখ্যাও শেষ। এখন আমরা যাব, দেখো এই যে আলোচনা থেকে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আমরা একটু যদি বলি। দেখো, এক নম্বরে বলছি অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি কাকে বলে। ঠিক আছে। 2,
পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধি কোন কালের জন্য প্রযোজ্য? ঠিক আছে, এই দুইটা প্রশ্নই সংক্ষিপ্ত এবং বড় প্রশ্ন আকারে একটি প্রশ্ন এখানে, সেটা হলো পরিবর্তনীয় উপাদান অনুপাত বিধিটি ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, আমি বিশ্বাস করি যদি তোমরা ব্যাখ্যাটি ভালোভাবে শুনে থাকো তাহলে তোমাদের পক্ষে খুব সহসাই বোঝা সম্ভব এবং লিখতে পারবে, আমি এই বিশ্বাসটা রাখি। আজকের আলোচনা আমাদের এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ।